ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.3। কোষে দেখি 18.3 তে আজকে আমি তোমাদের করাবো, দেখো 9 নম্বর, 10, 11 এবং 12 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো এর আগের মোট দুটি ভিডিওতে কিন্তু আমি এই 1 থেকে 8 নম্বর দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন আসবে, সেখানেও কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে? তো দেখো আজকে আমরা প্রথমেই 9 নম্বর দাগ থেকে শুরু করব। কি বলছে দেখা যাক। বলছে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি, এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। দেখো এখানে যে অঙ্কগুলো দেয়া রয়েছে, প্রত্যেকটা সংখ্যা দেয়া রয়েছে, সেই সংখ্যার বর্গমূল আমরা করতে পারি। কিন্তু এখানে বলছে, কি বলছে বলতো, যে বর্গমূল না করে, ভালো করে ভাষাটা দেখো, বর্গমূল আমাদের করা যাবে না। না করে আমাদের বুঝতে হবে, ধরো এই প্রথমের সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি আমি বর্গমূল করি, তাহলে তার যে এককের ঘরের অঙ্ক সেটা আমাদের বলতে হবে, কিন্তু বর্গমূল করে বললে হবে না, না করে বলতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে না, তোমাদের অঙ্কের বইয়ের পেছনের দিকে চলে আসতে হবে। দেখো পৃষ্ঠা নম্বর 212-তে সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দেয়া রয়েছে। তারপরে 213 নম্বরে কিন্তু দেখো এই জায়গাতে সুন্দর করে ব্যাখ্যা করে দেয়া রয়েছে। আমি তোমাদের 9 নম্বর দাগের অঙ্কগুলো না খুব সুন্দর করে ছকের সাহায্যে করে দেব, কিন্তু সেই অঙ্ক করার আগে তোমাদের একটা কিন্তু বিষয় ভালো করে বুঝে নিতে হবে। বুঝতে পেরেছো? এই বিষয়টা আমি যেটা বোঝাচ্ছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে ওই অঙ্ক তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো আমি এখানে কি লিখেছি। প্রথমে লিখেছি কি না, সংখ্যা বা বর্গমূল। আমি এই যে এখানে দেখো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত লিখেছি, তাই না? অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো লিখেছি আমি, এইগুলোকেই কিন্তু আগে পরে বসিয়ে আমরা পৃথিবীতে যা সংখ্যা পাই না কেন, সব কিন্তু এই সংখ্যাগুলোকে সাজিয়ে আগে পরে বসিয়ে আমরা কিন্তু পেয়ে থাকি, তাই তো? এবারে আমি এখানে লিখেছি কি, সংখ্যা বা বর্গমূল, অর্থাৎ এই সংখ্যাগুলো সংখ্যাও বলতে পারো বা বর্গমূল সংখ্যাও বলতে পারো। আর ডান দিকে লিখেছি কি না, বর্গ সংখ্যা। দেখো আমরা জানি যে বর্গ কাকে বলে। বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যা, ধরো আমি একটা সংখ্যা ধরছি 2, তাকে সেই একই সংখ্যা মানে কি আর একটা 2, তাহলে কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে যে গুণফল পাই, তাহলে কি গুণফল পাচ্ছি বলতো? এখানে 2 দুগুণে 4 পাচ্ছি, তাই না? তাহলে যে গুণফল পাই তাকে প্রথম সংখ্যার বর্গ বলে। তাহলে 2 এর বর্গ কত? 4। এই 2, 4কে আমরা কি লিখতে পারি, যেহেতু দুটো 2 পর পর গুণ করেছি, সেজন্য 2 তার স্কোয়ার লিখতে পারি। মাথায় 2 লেখা মানে কি, এটাকে বর্গ বলে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা বর্গ পাই। তাহলে এখানে দেখো বর্গমূল বা সংখ্যা যদি 0 হয়, তার বর্গ আমরা কি করে পাবো? না কি করে পাবো, দেখো খুব সহজ। সেই একই সংখ্যা অর্থাৎ 0কে যদি আর একটা 0 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 0 0 গুণ করলে কি পাবো? শূন্যই পাবো। তাহলে দেখো 0 এর বর্গ কিন্তু 0 পেলাম। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে 1 এর বর্গ কি পাবো? দেখো 1কে সেই একই সংখ্যা 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি বলতো? 1 1 কে 1 পাচ্ছি। তাহলে দেখো 1 এর বর্গ সংখ্যা আমরা কত পেলাম? 1 পেলাম। আবার দেখো 2 এর ক্ষেত্রে কি করব? সেই একই ব্যাপার, 2 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত পাচ্ছি বলো? 2 দুগুণে 4 পাচ্ছি। তাহলে 2 এর বর্গ পেলাম 4। ঠিক একই রকম ভাবে 3 এর বর্গ কত পাবো? 3 কে 3 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 3 এ 9। খুব সহজ কিন্তু, দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। 4 কে কি করব? 4 এর সঙ্গে 4 গুণ করব, তাহলে কত হবে? 4 এ 4 16, তাহলে 16 হচ্ছে 4 এর বর্গ। এবারে দেখো 5 এর ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো 5 এর সঙ্গে ফের আর একটা 5 আমরা গুণ করব, তাহলে 5 5 এ কত পাচ্ছি? 5 5 এ 25, তাহলে 5 এর বর্গ পেলাম কত? 25। 6 এর ক্ষেত্রে চলে এসো, 6 এর সঙ্গে আর একটা 6 গুণ করব, তাহলে কত পাচ্ছি বলো? 6 6 36, তাহলে 6 এর বর্গ পেলাম কত? 36। 7 এর ক্ষেত্রে চলে এসো, 7 গুণ 7 কত হবে? 7 7 এ 49, তাহলে 7 এর বর্গ পেলাম কত? 49। তোমাদের মনে হতে পারে এগুলো তো আমি জানি, তোমরা জানো, তোমরা এই বিষয়টা জানো, কিন্তু আমি অন্য কিছু একটা বোঝানোর চেষ্টা করছি।
আগে বিষয়টা দেখে নাও ভালো করে। এবারে দেখো 8-এর ক্ষেত্রে আমরা কি করব, 8 গুণ 8 মানে 28 কত, 64। 9-এর ক্ষেত্রে চলে এসো, 9-এর সঙ্গে ফের আর একটা 9 গুণ করব, তাহলে 9 কত হবে বলো তো, 81। এই আমাদের সব কিন্তু আগের যে সংখ্যাগুলো লিখেছি সংখ্যা বা বর্গমূল, তার বর্গ আমরা পেয়ে গেছি। বর্গ সংখ্যা এইটা, তার বর্গমূলটা। বর্গ সংখ্যা যদি 1 হয় তার বর্গমূল 1 হবে। বর্গ সংখ্যা যদি 4 হয় তার বর্গমূল কত পাচ্ছি, 2। বর্গ 9 হলে তার বর্গমূল কত পাচ্ছি, 3। তাই তো? এইবারে দেখো বিষয়টা একটা জিনিস খেয়াল করো তো, এই যে বর্গ সংখ্যা যেখানে পেয়েছি তার এককের ঘরে মানে শেষ অঙ্ক কি পাচ্ছি, দেখো এখানে একটা 1 পাচ্ছি, শেষ ঘরে 1। আবার দেখো আর 1 কোথায় পাচ্ছি, দেখো তো এই দেখো আর একটা 1 পাচ্ছি, 81-র জায়গায় লাস্টে 1 পাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি সংখ্যার কোনো সংখ্যার শেষে 1 থাকে, দেখো এখানে সংখ্যার শেষে 1 আছে, এখানে সংখ্যার শেষে কি আছে, 1 আছে। তাহলে বর্গের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, বর্গের ক্ষেত্রে যদি শেষে 1 থাকে তাহলে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক সংখ্যা কি হবে। দেখো এখানে কি একটা করেই সংখ্যা আছে, তাহলে আমি এখানে একক বলতে পারি, এটাকে আমরা একক ধরতে পারি, একক দশক শতক এইভাবে ধরি তো। তাহলে একটাই অঙ্ক মানে সেটাই এককের ঘর, তাই তো? তাহলে দেখো বর্গ সংখ্যার শেষে যদি 1 থাকে তার বর্গমূল 1ও হতে পারে, আবার কি হতে পারে, যদি 1 থাকে তার বর্গমূল 9ও হতে পারে, তাই না? ভালো করে খেয়াল করো। তাহলে আমরা বিষয়টাকে দেখো আমি অন্য কালি দিয়ে করছি, এইভাবে একটু দূর দিয়ে চিহ্নিত করতে পারি। দেখো এর প্রথম এর শেষ শূন্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে এর প্রথম 1 থেকে শুরু হচ্ছে 1 আর এদিকে লাস্টে 9। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কারণ কি বলতো, 1 1 কে 1 লাস্টে 1, 9 9 81, 81-র 1 লাস্টে 1, বুঝতে পেরেছো? তাহলে শেষে যদি বর্গের ক্ষেত্রে 1 বা 1 থাকে মানে 81-র ক্ষেত্রে 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, তাহলে তাদের বর্গমূল কি কি হতে পারে বলতো, 1 হতে পারে, আবার 9ও হতে পারে। কেন, 9 9 81-র 1, আবার 1 1 কে 1, বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে পরের সংখ্যায় চলে এসো। পরের সংখ্যায় দেখো তো 2 2 4, 4 কোথায় কোথায় পাচ্ছি, দেখো এই একটা 4 পাচ্ছি, আর কোথায় 4 পাচ্ছি দেখো তো শেষে, এই দেখো এই একটা 4 পাচ্ছি, 64-র 4, তাই না? অর্থাৎ ঠিক এই 1-এর পরের ঘর, আবার দেখো 9-এর আগের ঘর, দেখো 9-এর আগের ঘর 8, 1-এর পরের ঘর 2, 2 2 4, আবার 28-তে 64-র 4, বুঝতে পারছো? এই দেখো 4, এখানেও 4। তাহলে বর্গ সংখ্যা, এই দেখো বর্গ সংখ্যার শেষে যদি 4 থাকে, বুঝতে পারছো, 4 থাকে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, যদি 4 থাকে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে, এখানে দেখো 2 হতে পারে, আবার এখানে দেখো 8 হতে পারে। কেন, 28-তে 64-র 4, আবার 2 2 4, বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা একটু এইভাবে চিহ্নিত করতে পারি, বুঝতে পারছো তো? ঠিক তারপরে 2-এর পরের ঘর যাব, আর 8-এর আগের ঘর আসবো 7। দেখো তাহলে 2-এর পরের ঘর 3, 3-এর 3 3-এ কত পাচ্ছি, 9। আর এদিকে দেখো তো 9 আর কোথায় আছে, দেখো 8-এর আগের ঘর 7, এখানে দেখো 7 7-তে 49-এর 9, দেখতে পাচ্ছ এখানেও 9 আর এখানেও 9। অর্থাৎ বর্গ সংখ্যার যদি শেষে 9 থাকে, ভালো করে বোঝো, বর্গ সংখ্যার শেষে যদি 9 থাকে বা কোনো সংখ্যার শেষে যদি 9 থাকে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হচ্ছে, তাহলে 9-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি 3, আর 49-এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি 7। কেন বলতো, 3 3-এ 9, 7 7-তে 49-এর 9, বুঝতে পারছো? তাহলে এইটাকে আমি এইভাবে চিহ্নিত করে দিলাম, দেখো বুঝতে পারছো কিনা? এবারে দেখো তাহলে 3-এর পরের ঘর 4-এ যাব, আর 7 নিয়েছি, তাহলে 7-এর আগের ঘর 6-এ যাব, বুঝতে পেরেছো? তাহলে 4 4 16, তাই না? 16 মানে লাস্টে 6 আছে, আর 7-এর আগের ঘর 6, দেখো 6 6 36-এর 6, দেখো লাস্টে 6 আছে, এখানেও 6, এখানেও 6, মানে কি বোঝাতে চাচ্ছি, বোঝাতে চাইছে এইটা যে কোনো সংখ্যার শেষে যদি 6 থাকে, দেখতে পাচ্ছ এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হতে পারে, দেখো 4ও হতে পারে, আবার এখানে 6ও হতে পারে। কেন, দেখো মনে মনে নামটা পড়লেই কিন্তু বুঝতে পারবে, দেখো 4 4 16 6, আবার 6 6 36-এর 6, শেষে কি 6, উভয় ক্ষেত্রেই, বুঝতে পেরেছো? তাহলে এখানেও কিন্তু আমরা এইভাবে চিহ্নিত করে দিতে পারি। এবার দেখো একটাই পড়ে আছে 5, 5 5-এ 25-এর 5, অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক অবশ্যই 5ই হবে, একটাই হবে। তাহলে আমরা
দুটো প্রত্যেকটাই কিন্তু দুটো করে এককের ঘরের অঙ্ক পেয়েছি, কিন্তু মানে শুধুমাত্র দুটো সংখ্যা এমন, অর্থাৎ একটা 0 আর একটা 5 পেয়েছি, যার এককের ঘরের অঙ্ক সংখ্যা কিন্তু একটা করেই হবে। দেখো 0 বর্গ তার এককের ঘরের অঙ্ক, বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি পাচ্ছি? 0ই পাচ্ছি। আবার 25 অর্থাৎ কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার বর্গমূলের এককের ঘরের সংখ্যা অবশ্যই 5ই হবে, শুধুমাত্র একটাই হবে 5। কিন্তু বাকি যে সংখ্যাগুলো পেয়েছি আমরা, অর্থাৎ 4 যদি শেষে থাকে, দেখো এখানে 4 এখানে 4, সেক্ষেত্রে আমরা বর্গমূল সংখ্যা কি কি পেয়েছি? 2 পেতে পারি। আবার 64-র ক্ষেত্রে 8 পেতে পারি, 28-এ 64 4, আবার 2 দুগুণে 4। বুঝতে পেরেছো? আবার যদি 9 থাকে শেষে, দেখো এখানে 9 আবার এখানে 49-এর 9, তাহলে সেক্ষেত্রেও দুটো আমরা বর্গমূলের এককের ঘরের অঙ্ক পেতে পারি। একটা দেখো 3 3-এ 9, আবার 7 7-এ 49-এর 9। আবার দেখো যেখানে যদি 6 থাকে লাস্টে, এখানে 6 এখানেও 6, তাহলে 6 যদি শেষে থাকে কোনো সংখ্যা, তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হতে পারে? দেখো 4ও হতে পারে, আবার এই সোজাসুজি চলে এসো 6ও হতে পারে। কেন বলতো? কারণ 4 4 16 6, আবার 6 6 36-এর 6। আশা করি এই ছকটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবারে দেখো তোমাদের বইতে যে জায়গাটা তোমাদের বোঝানো আছে সেখানটায় চলে আসে। এখানে দেখো 212 পৃষ্ঠাতে আমি যেখানে তোমাদের বলছিলাম, এখানে দেখো লেখাই আছে। দেখো কি আছে? পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 হবে, তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হবে? 0 হবে। আমি এক্ষুনি বোঝালাম, তাই তো? আবার দেখো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 1 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? 1 আর 9 হতে পারে। এই মাত্র বোঝালাম। যদি 1 থাকে, এই দেখো 1 আর এই দেখো 1, তাহলে তাদের বর্গমূলের এককের ঘরের কি কি সংখ্যা হতে পারে? এককের ঘরের অঙ্ক 1 হতে পারে, আবার দেখো 9 হতে পারে। আমি বুঝিয়ে দিয়েছি, তাই না? তারপরে দেখো কি আছে? পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 4 হবে যদি তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হবে? 2 হবে আর 8 হবে। দেখো 4 কি কি আছে? এখানে দেখো 4 আছে, এখানেও দেখো 4 আছে, তার এককের ঘরের অঙ্ক 2 হতে পারে। আবার এখানে 4 আছে মানে 64 4, তাহলে এককের ঘরের অঙ্ক কি হতে পারে? 8 হতে পারে। তাহলে 2 অথবা 8 হতে পারে। বুঝতে পেরেছো? সেখানে কিন্তু এখানে লেখা আছে। আবার দেখো যদি 5 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের সংখ্যা একটাই হবে 5। আমি বুঝিয়েছি, এই দেখো বুঝিয়েছি 5, তাই না? আবার দেখো তারপরে কি আছে? যদি 6 হয়, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 6 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের সংখ্যা কি হবে? 4 হবে আর 6 হবে। কেন বলো তো? 4 4 16 6 আর 6 6 36-এর 6। দেখো শেষে 4 আছে, এখানে 4 আছে, তাই না? এই সরি 6 আছে, 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 এর ক্ষেত্রে এখানে 4 চলে আসলো, এখানে 6 এর এখানে কি আসলো? 6 আসলো। ঠিক আছে? এবারে দেখো আর কি আছে? আর একটাই আছে যে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 9 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? দেখো শেষে যদি 9 থাকে, এই একটা 9 আছে, আবার দেখো এখানে 9 আছে, তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? 9 এর আগে দেখো 3 3-এ 9, আবার দেখো এখানে 9 মানে 7 7-এ 49-এর 9, তাহলে 7 হতে পারে। আবার দেখো কি হতে পারে? 3 হতে পারে। তাহলে আমরা এই জায়গাটা লিখে দিই, 3 হতে পারে, আবার 7 হতে পারে, তাই তো? আবার কি বলছে দেখো, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে যদি 2, তারপরে দেখো কি কি থাকলে পূর্ণবর্গ সংখ্যা তাদের বর্গমূল করা যাবে না, কখনোই বর্গমূল করা যাবে না। বর্গ সংখ্যার এককের ঘরে যদি 2 থাকে, তারপরে 3 থাকে, তারপরে দেখো 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নেই, তাহলে 7 থাকে, তাহলে 8 থাকে, তাহলে কিন্তু তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। বুঝতে পেরেছো? কোনো সংখ্যার শেষে যদি এই অঙ্কগুলো থাকে, তারা পূর্ণবর্গ হবে না। এই যে বিষয়টা বোঝালাম, সেটাই আবার কিন্তু 213 নম্বর পেজে এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে। দেখো 0 কার ক্ষেত্রে হবে? 0 থাকলেই। আবার দেখো 1 কোন কোন ক্ষেত্রে হবে? 1 যদি শেষে থাকে, তাহলে পরে 1-এর বর্গমূলের এককের ঘরের সংখ্যা 1 হতে পারে। আবার একটা গিয়ে কোথায় মিশেছে? 9 হতে পারে, কারণ 9 9 81 দেখ। এবার দেখো পরের সংখ্যাটা এখানে ফাঁকা ঘরে রয়েছে, কি আছে দেখো তো? এই বরাবর এখানে আছে দেখো 2, আর এই বরাবর এখানে দেখো 8, তাহলে 28-এ 64-ও 4 হয়, আবার 2 দুগুণেও 4 হয়, অর্থাৎ সংখ্যার শেষে যদি 4 থাকে, দেখো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 4 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক 2 হতে পারে, আবার এদিকে চলে এসো 8 হতে পারে। যেটাই আগের পেজে বুঝিয়েছি, যেটা আমি বোঝালাম খাতাতে, সেইটাই কিন্তু এখানে ছকের আকারে আবার দেওয়া রয়েছে। আবার দেখো যদি 9 হয়, বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 9 হয়, তাহলে সেখানে মূল সংখ্যার এককের ঘরের অঙ্ক বা বর্গমূল সংখ্যার এককের ঘরের অঙ্ক 7 হতে পারে, কারণ 7 7 49-এর 9। আবার এখানে দেখো এই বরাবর চলে এসো 3 3-এ 9।
তারপরেরটা দেখো এখানে কি আছে, শূন্য ফাঁকা ঘর আছে, তাহলে 6 আছে, দেখো 6 6 36-এর 6, 6 6 36-এর 6, আবার 4 4 16 6, তাহলে এখানে 6 লিখবো আমরা। অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি 6 থাকে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক 4 হতে পারে, আবার এদিকে দেখো 6 হতে পারে। বুঝতে পেরেছো? আর 5-এর ক্ষেত্রে দেখো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের সংখ্যা যদি 5 থাকে তাহলে তার বর্গমূল সংখ্যা 5ই হবে। ঠিক আছে, তাহলে আমাদের বোঝানো কমপ্লিট। এবার আমরা ছকের সাহায্যে মূল অঙ্ক কিন্তু করব। এখানে আমরা 9 নম্বর দাগের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নাও ভালো করে, এ বি সি ডি ই এফ, তাই না? সব অঙ্কগুলো আমি কিন্তু ছকে এখানে লিখে নিয়েছি। দেখো এখানে কি লিখেছি না, প্রদত্ত সংখ্যা। যে ছকটা তৈরি করেছি প্রথমেই লিখেছি প্রদত্ত সংখ্যা মানে যেটা দেওয়া আছে। প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে, এ বি সি ডি ই এফ। ওকে, এবারে কি লিখেছি না, এখানে লিখেছি বর্গমূলের এককের ঘরের অঙ্ক। দেখো এখানে জানতে চেয়েছিল যে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক, মানে বর্গমূলের যে এককের ঘরের অঙ্ক সেটা আমাদের লিখতে হবে কি কি হতে পারে। দেখো আমি সেটা লিখেছি, এককের ঘরের অঙ্ক কি হবে সেটা আমরা এখানে লিখবো কি কি হতে পারে। আর একটা জানতে চেয়েছে কি না, সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তাহলে আমি লিখেছি বর্গমূলের অঙ্ক কয় অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তাহলে অর্থাৎ বর্গমূলের অঙ্ক সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটা যদি বর্গমূল বানাই তাহলে বর্গমূলের যে কত অঙ্কের সংখ্যা হবে, 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক কত অঙ্কের হবে সেইটা বিষয়টা এখানে আমাদের লিখতে হবে। তাহলে আমি যা বুঝিয়েছি এতক্ষণ আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেটা যদি বুঝে থাকো খুব সহজেই আমরা করতে পারবো। দেখো প্রথমেই এ নম্বর দাগের কি আছে না, 784 আছে। দেখো যে সংখ্যাটা আছে তাকে বর্গমূল আমরা করব না, না করে আমরা কি করব না, বর্গমূলের এককের ঘরের অঙ্ক আমরা বের করব। দেখো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে তার শেষ অঙ্ক কি আছে, দেখো তো 4 আছে না। শেষ অঙ্ক 4 আছে মানেই, দেখো এখানে যদি 4 আছে মানেই তার এককের অঙ্ক, তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে। দেখো 4, তার বাঁ দিকে সোজাসুজি এখানে চলে আসো 2 হতে পারে, আবার ডান দিকে সোজাসুজি চলে যাও 8 হতে পারে। কেন বলো তো, 28 64 4, তাই তো 64 শেষের অঙ্কটা 4, আবার 2 দুগুণে 4। বুঝতে পেরেছো? তাহলে 2 হতে পারে, আর কি হতে পারে, এখানে 8 হতে পারে। তাহলে আমরা এই জায়গাটায় কি লিখবো, 2 এবং 8, এই দুটো অঙ্ক হতে পারে বর্গমূলের এককের ঘরের অঙ্ক। বুঝতে পেরেছো? আচ্ছা আমি এখানে পরে যাচ্ছি, এই ছকটা পরে পূরণ করছি, আগে এই বিষয়টা দেখে নাও। তারপরে যে সংখ্যাটা দেখো শেষের ঘরের অঙ্ক কি আছে বলো, 5 আছে, তাই না? শেষে যদি 5 থাকে, আমি তো একটাই বলেছি বর্গমূলের এককের ঘরের অঙ্ক 5 হবে। দেখো এখানে 5 যদি থাকে, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 থাকে, মানে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 থাকে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হবে, 5 হবে। এখানেও 5 হবে, মানে একটাই অঙ্ক হবে, সেটা হচ্ছে 5। তাহলে আমরা এখানটায় কি লিখবো, 5 হবে। তোমরা যদি একটা দাগ নম্বরের আনসার লেখো তাহলে কিভাবে লিখবে না, এই বি নম্বর দাগের ধরো করছো তাহলে কি লিখবে যে 3675 সংখ্যার বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে 5। বুঝতে পেরেছো? এইভাবে লেখা যায়, বা ছকের আকারে করে দিচ্ছি, আশা করি তোমরা লিখে নিতে পারবে, বা এইভাবে ছক করেও করলেও কোনো অসুবিধে নেই। ছক করে করাচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা জিনিস তোমরা দেখে নাও, উত্তর এক জায়গায় একটু ভুল আছে। 9 নম্বর দাগের যে বি এর অঙ্কটা আছে না 3675, তাই না? শেষের অঙ্ক কি আছে, 5 আছে। 5 থাকা মানেই, শেষ অঙ্ক যদি 5 থাকে, তোমরা এইমাত্র কি বুঝলে, যদি 5 থাকে তার মানে তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক 5 হবে, তাই তো আমি বুঝিয়েছি। কিন্তু তোমরা উত্তরে চলে এসো, এখানে 18.3 কোষে দেখি, সেখানে দেখো এই যে 9 নম্বর দাগের বিয়েরটা দেখো উত্তর আছে 4 6। ঠিক আছে, এই উত্তরটা ভুল আছে, এখানে কিন্তু উত্তর হবে 5। 4 6 তখনই হবে, যদি 4 6 উত্তর হয় তখনই 4 6 হবে যদি এই 3675 না হয়ে যদি 3676 হতো, অর্থাৎ 5-এর জায়গায় যদি 6 হতো, তাহলেই কিন্তু আমাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক 4 আর 6 হতো। বুঝতে পেরেছো? এই অঙ্কের উত্তরটা কিন্তু একটু ভুল আছে, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, এবারে চলে এসো সি নম্বর দাগের। সি নম্বর দাগের দেখো যে সংখ্যাটা আছে সেই সংখ্যার একদম শেষ সংখ্যাটা দেখো, শেষ সংখ্যা কি আছে, 0। দেখো শূন্যর ক্ষেত্রেও তো বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্যই হবে, একটাই, আমি তো বুঝিয়েইছি এর আগে। দেখো এখানে দেখো যদি বর্গমূলের বর্গ সংখ্যা বা সংখ্যা শেষ অঙ্ক যদি 0 হয়, তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক দেখো বাঁ দিকে চলে এসো 0, ডান দিকে চলে যাও তাও 0, মানে একটাই সংখ্যা হবে 0।
তাহলে আমরা এখানটায় কি লিখবো? 0। ভেরি সিম্পল। এবারে চলে আসো ডি। ডিতে দেখো যে সংখ্যাটা আছে শেষ অঙ্ক কি আছে দেখে নিতে হবে আমাদের। প্রথমে শেষ অঙ্ক আছে 5। তাহলে 5 থাকা মানে এর ওই আগেই করেছি আমরা বি নম্বর দাগের 5। 5 থাকা মানে আমরা একটাই এককের ঘরের অঙ্ক পাই, সেটা হচ্ছে 5। আশা করি আর দেখার দরকার নেই। এবারে দেখো ই নম্বর দাগের শেষ অঙ্ক কি আছে, শেষ অঙ্ক আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে 1, তাই তো? তাহলে শেষ অঙ্ক যদি 1 হয় কি হবে দেখো তো। দেখো এখানে শেষ অঙ্ক যদি 1 হয়, পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 1, তাহলে যদি তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হবে? দেখো এই দাগ সোজাসুজি চলে এসো 1 হতে পারে, আবার এই দাগ সোজাসুজি চলে এসো 9 হতে পারে। আমি খাতাতেও বুঝিয়েছি, কেন বলো তো? দেখো 9 9 81, 81-র 1 লাস্টে, আবার 1 1 কে 1, তাই তো? তাহলে আমরা কি কি পেলাম? 1 হতে পারে, আবার 9 হতে পারে। তাহলে আমরা এখানটায় লিখবো 1 এবং 9, ঠিক আছে? 1 এবং 9 হতে পারে। আচ্ছা, এই এবং কথাটা না লিখে বা লেখাটা ভালো, অথবা এবং কথাটা কেটে দিলাম, এখানটায় 2 বা 8, এবং কথাটা কেটে দিয়ে 1 বা, অর্থাৎ 1ও হতে পারে, 9ও হতে পারে, 2 হতে পারে, 8 হতে পারে। এবং কথাটার থেকে বা কথাটা বা অথবা কথাটা যুক্তিযুক্ত বেশি। এবারে দেখো এফ নম্বর দাগের যে সংখ্যাটা আছে শেষ অঙ্ক কি আছে, এখানেও দেখতে পাচ্ছি শেষ অঙ্ক 1 আছে। 1 থাকা মানে একই গল্প হবে, অর্থাৎ এই যে সংখ্যাটা তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক 1 হতে পারে। দেখো আগেরটাই তো আমরা 1 পেয়েছি লাস্টে, তাই না? তাহলে 1 হতে পারে বা 9 হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা কি করব না, শেষের যে ছকটা আছে সেটা পূরণ করব। কি বলছে না, বর্গমূলের অঙ্ক সংখ্যা। যে বর্গমূল আমরা করব, ধরো এই সংখ্যাটার বর্গমূল আমরা করব, তার অঙ্ক সংখ্যা কত হবে ভালো করে খেয়াল করো। আমরা যখন বর্গমূল করি, ধরো এখানে সংখ্যাটা কি আছে 784, তাহলে এরকম 784 লিখি, তাই তো? ভাগ প্রক্রিয়ায় যদি বর্গমূল করি তাহলে এরকম ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিই না, তাহলে এই একটা জোড়া পেলাম, আর একটা জোড়া এখানে, যদি আমরা এখানে জোড়া বানাতেও চাই, বানানোর দরকারও নেই, যদি বানাতে চাই তাহলে বাঁ দিকে একটা শূন্য বসিয়ে নিতে পারি। তাহলে কটা জোড়া পাচ্ছি? 2টো জোড়া পাচ্ছি না? যেহেতু 2টো জোড়া পাচ্ছি, তার মানে আমাদের এইখানে বর্গমূল পাবো কিন্তু 2 সংখ্যার পাবো। বুঝতে পেরেছো? যতগুলো জোড়া হবে, মাথায় রাখবে, যতগুলো জোড়া বানাতে পারবো ততগুলো সংখ্যার আমরা বর্গমূল পাবো। যদি আমরা এইটা তাহলে আমরা এখানটায় কত লিখবো? যেহেতু 2টো জোড়া পেয়েছি, তার মানে এখানটায় আমরা লিখবো 2, বর্গমূলের অঙ্ক সংখ্যা কত হবে? 2টি, এইভাবে লিখে দিলাম, 2টি অঙ্ক সংখ্যা হবে। তারপরের সংখ্যা চলে এসো, দেখো 36 আর 75 যদি জোড়া বানাই কটা হবে বলো তো? এখানেই দেখো করে দিচ্ছে, একটা জোড়া, একটা জোড়া, তাহলে 2টো জোড়া, মানে আমরা এখানেও পাবো কিন্তু 2টি। তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখবো? যে এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 2টি, এইভাবে লিখে দিতে পারবো। বুঝতে পেরেছো? এবারে পরের সংখ্যা সিতে চলে এসো, কটা জোড়া বানাতে পারবো দেখো। এই দেখো ডান দিকে 2টো শূন্য জোড়া, একটা পেলাম, এই একটা জোড়া পেলাম, এই একটা জোড়া, মোট 3টে পেলাম না জোড়া? তাহলে 3টে জোড়া মানে বর্গমূলের অঙ্ক সংখ্যা পাবো আমরা 3টি। ঠিক আছে, ডি নম্বর দেখো কটা জোড়া পাচ্ছি, ডান দিক থেকে এই একটা জোড়া, এই একটা জোড়া, তাহলে 2টো জোড়া মানে কি, আমরা বর্গমূলের অঙ্ক সংখ্যা পেয়ে যাব 2টি। তারপরে চলো ইতে, এখানেও দেখো আমরা 4টে অঙ্ক আছে সংখ্যাতে, তার মানে আমরা 2টো জোড়া বানাতে পারবো। 2টো জোড়া বানাতে পারছে মানে আমরা বর্গমূলের অঙ্ক সংখ্যাও কটা পাবো? 2টো পাবো। আবার দেখো লাস্টেরটা কটা পাচ্ছি, দেখো অঙ্ক এখানে এই লাস্টের 0 আর 1 একটা জোড়া পাচ্ছি, 0 আর 2 আর একটা জোড়া পাচ্ছি, আর এই 1 একা পড়ে রয়েছে, মানে বাঁদিকে যদি আমরা একটা 0 ধরে নিই তাহলে আর একটা জোড়া পাবো, তাই তো? তাহলে মোট 3টে জোড়া আমরা করতে পারি। তাহলে 3টে জোড়া মানে কি, আমরা 3টি কিন্তু বর্গমূলের অঙ্ক সংখ্যা পাবো। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, এবারে আমাদের কিন্তু এই অঙ্কটা কমপ্লিট হলো। দেখো অঙ্কর যেটা আমি করলাম তার দাগ নম্বরই আমি লিখিনি, এটা কিন্তু কত নম্বর দাগের বলো তো? 9 নম্বর দাগের, তাই না? তাহলে এখানটায় দাগ নম্বরটা বসিয়ে দিই, 9 নম্বর দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল, ছকের আকারে করে দিলাম। এবারে আমরা কি করব বলো তো? 10 নম্বর দাগের অঙ্কটা করে ফেলবো। দেখো কি বলছে 10 নম্বর দাগের অঙ্কটা, বলছে যে 5000 এর নিকটতম 2টি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। দেখো অখণ্ড এবং পূর্ণবর্গ, অখণ্ড মানে ভগ্নাংশ হবে না বা খণ্ডিত হবে না, আর পূর্ণবর্গ মানে যাকে আমরা বর্গমূল করতে পারি।
ঠিক আছে, তাহলে 5000-এর নিকটতম মানে কি? 5000-এর কমও হতে পারে, বেশি হতে পারে। তো সেটা বের করতে গেলে আগে আমাদের 5000-এর বর্গমূল ভাগ প্রক্রিয়ায় করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই কি কাজ করব বলো তো? 5000-এর বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। দেখো, তাহলে আমরা প্রথম কাজ কি করি তোমরা নিশ্চয়ই জানো, আমি তো এর আগের ভিডিওতে করে দিয়েছি। দেখো, এই 8 নম্বর দাগের ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, এটা কিন্তু আমি এই যে ভিডিও এখানে কিন্তু 1 নম্বর পার্ট 1-এ 8 নম্বর দাগেরটা করেছি। তারপরে পার্ট 2-এ কিন্তু 1 থেকে 7 নম্বর দাগ পর্যন্ত করেছি। যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সেও থাকবে প্লেলিস্টের লিংক। তারপরে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন আসবে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই দেখে নিও। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল যদি তোমরা না জানো তাহলে অন্যান্য অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে দেখো, আমাদের প্রথম কাজ কি? ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করা। জোড়ায় জোড়ায় করে ফেললাম। এবারে কি করব না, এই 50-কে একই সংখ্যা দিয়ে গুণ করে মেলানোর চেষ্টা করব। একই সংখ্যা মানে কি? এখানে 1 বসালে এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো মানে এখানেও 2 বসাবো। তাই তো এইভাবে করে থাকি আমরা। তাহলে দেখো, 1 1 কে 1 অনেক ছোট, 2 2 4 অনেক ছোট 50-এর থেকে, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49। দেখো, 7 7 49, 50-এর কম, মানে এবারে 8 নিলে 28 64 বড় হয়ে যাবে। তাহলে এখানেও 7 বসাবো, এখানেও 7 বসাবো। 7 7 49 বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? ভাগের মতো কি করব? উপর থেকে নিচেরটা বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে বিয়োগ করি। দেখো, 9-এর কয় দাও? শূন্যকে যেহেতু ছোট 9-এর থেকে, তার জন্য 10 ধরবো। তাহলে 9-এর কয় দাও? 10। 1 দাও 10। যেহেতু শূন্যকে 10 ধরেছি, তাহলে হাতে থাকবে 1, সেই একটা 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 4টা হয়ে যাবে 5, 5 5 মিলে গেল 0। বাঁ দিকে 0 বসানোর দরকার নেই। এবারে কি করি আমরা? এবারে আমরা করি এই দুটো শূন্য আমরা ভাগের সময় একটা করে নামাই, আর যখন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি তখন দুটো একসঙ্গে জোড়ায় জোড়ায় নামাই। তাহলে এখানে আমরা কি করছি? 100 নামিয়ে 100 হয়ে গেল দুটো শূন্য নামিয়ে। এইবারে কি করব? এই 7-এর ডবল এখানে লিখবো। 7-এর ডবল কত? 7 দুগুণে 14, তাই না? এইবারে একটা জিনিস খেয়াল করো, এই যে 14 আমি লিখলাম, এখানে আমি যদি 1 বসাই, এখানেও 1 বসাবো, এবং সেই 1-এর সঙ্গে পুরো বিষয়টাকে গুণ করে এখানে মেলানোর চেষ্টা করব। কিন্তু এখানে 1 বসানো মানেই দেখো 141 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো 100 রয়েছে, ছোট হয়ে যাচ্ছে সংখ্যাটা, তাই না? এখানে ভালো করে খেয়াল করো, এখানে 1 বসালে এখানে 1 বসাবো, তো মনে মনে বসাচ্ছি না কিন্তু। তাহলে এই 1 আর এই 141 1-কে 141, 100 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে মেলানো যাবে না। তাহলে আমরা কি করব? যদি এরকম হয়, ছোট হয়ে যায়, তাহলে দুটো সংখ্যা নামিয়েও যদি না মেলাতে পারি, অর্থাৎ ছোট হয়ে যায়, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল না করতে পারি, সেজন্য আমরা কিন্তু এই যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের যে জায়গা, ভাগফলের জায়গা, সেখানে একটা শূন্য নিয়ে নেব। বুঝতে পেরেছো আশা করি? তার মানে কি বোঝানো যাচ্ছে? এখানটায় কিছু নেয়নি কিন্তু, ঠিক আছে? কি বোঝাতে চাইছি? যে এই যে 70 কিন্তু বর্গমূল হবে যদি কিনা এই যে 100 ভাগশেষ রয়েছে, এই 100টা যদি না থাকতো, মানে 5000 থেকে যদি 100টা বাদ দেওয়া থাকতো, কম থাকতো 5000 থেকে, তাহলে কিন্তু 70 বর্গমূল হতো। বুঝতে পেরেছো? তাহলে বর্গমূল যার আছে সেটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে 5000 বিয়োগ কত? 100 ভাগশেষ, তাহলে 100 বিয়োগ করলে কত হবে? না 4900 হবে, তাই তো? এত একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণ বর্গ সংখ্যা, ঠিক আছে? 4900 একটি পূর্ণবর্গ সংখ্যা, 100 ভাগশেষ না থাকলে সেটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে একটা পূর্ণবর্গ অর্থাৎ 5000-এর নিকটতম পেলাম, যেটা নাকি 5000-এর আগে ছোট, 5000 থেকে ছোট। তাহলে 5000-এর বড় একটা নিই, তাহলে সেটা কাছাকাছি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 70 বর্গমূল পাচ্ছি। তাহলে 70-এর পরবর্তী বর্গমূল পেলেই কিন্তু আমরা পরবর্তী কি পাবো? না পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 70-এর পরবর্তী বর্গমূল কি? দেখো, আমি লিখছি যে 70-এর পরবর্তী 70-এর পরবর্তী বর্গমূল কত বলতো? 70-এর পরবর্তী বর্গমূল 70 যোগ 1 অর্থাৎ 71, তাই তো? অতএব পরবর্তী বর্গ সংখ্যা, পরবর্তী বর্গ
পরবর্তী বড় সংখ্যা বর্গমূল 71 যদি হয়, পরবর্তী বর্গ সংখ্যা মানে কি 71কে সেই একই সংখ্যা 71 দিয়ে গুণ করব, তাই তো? গুণ করে দেখি তো কত হয়। 71-এর সঙ্গে 71 গুণ করছি, দেখো তাহলে 71 একে 71, পরের লাইনে চলে এসো, 7 1-কে 7, 7 7-এ 49, তাহলে কত হচ্ছে যোগ করে দাও। 1 আর 0 যোগ করলে 1 হচ্ছে, 7 আর 7-এ 14, 4 হাতে 1, 9 আর 1-এ 10 0 হাতে 1, 4 আর 1-এ 5, তাহলে 5041 কিন্তু হচ্ছে। তাহলে এখানটায় লিখছি 5041। ভালো করে খেয়াল করো, তাহলে 5000-এর আগের একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম 4900 এবং পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা পেলাম 5041। বুঝতে পেরেছো? তাহলে নিকটতম কি কি না, এই দুটোই পেলাম আমরা, ঠিক আছে, যেটা একটা আগে আর একটা পরে। তাহলে আমরা এইভাবে লিখবো, অতএব যে ভাষাটা বইতে ছিল সেটাই লিখছি, যে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, অতএব 5000-এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলো, কি কি পেলাম, 4900 এবং কি পেলাম 5041। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 11 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7, সংখ্যাগুলি কি হবে হিসাব করি। আচ্ছা, প্রথমেই বলে নিই, এই যে অঙ্কটা আছে তোমাদের যদি বইয়ের উত্তরের সঙ্গে উত্তর মেলাতে হয়, তাহলে কিন্তু এইটা 1576 হলে হবে না, 1575 হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এইটা একটু কারেকশন করে নেবে। বুঝতে পেরেছো? এই সংখ্যাটা হবে 1575, তবে গিয়ে তোমরা কিন্তু ওই উত্তরের সঙ্গে, বইয়ের উত্তরের সঙ্গে মেলাতে পারবে। ঠিক আছে, দেখো এখানে দুটি সংখ্যার গুণফল বলেছে এত আর ভাগফল বলেছে এত, তাহলে আমরা 11 নম্বর দাগের অঙ্কটা এইভাবে শুরু করতে পারি। কিভাবে দেখো, লিখছি, ধরি, তাহলে দুটি সংখ্যা মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এইভাবে ধরতে পারি। তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয়, দেখো প্রথম মানে 1-এর পরে ম লিখছি, দ্বিতীয় মানে 2-এর পরে অন্তঃস্থ লিখছি, তাহলে দ্বিতীয় বোঝায়। ঠিক আছে, এইভাবে লিখছি কেন, কারণ লেখাটা ছোট হবে। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা গুণফল কত বলেছে, 1575। ঠিক আছে, এবং আর কি কি ধরছি, ভাগফল যেহেতু বলেছে, তাহলে প্রথম মানে 1 ম সংখ্যা ডিভাইডেড বাই, ভাগ বলেছে মানে দ্বিতীয় সংখ্যাটাকে নিচে লিখব, দ্বিতীয় সংখ্যা, ভাগফল বলেছে 9/7। বুঝতে পেরেছো? এইবারে আমরা এই থেকে একটা ইকুয়েশন তৈরি করতে পারি বা সম্পর্ক তৈরি করতে পারি। কিভাবে লিখব, অতএব চিহ্ন দিয়ে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে এইভাবে লিখতে পারি। তাহলে শর্তানুযায়ী কি লিখতে পারি, দেখো বাঁ দিকে যে বিষয়গুলো আছে না, বাঁ দিকে রাখবো, আর ডান দিকের বিষয়গুলোকে ডান দিকে গুণ আকারে দেখাবো। দেখো সমান চিহ্নের বাঁ দিকে কি আছে, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, আর পরে বাঁদিকে কি বিষয় আছে, গুণ চিহ্ন দিয়ে লিখছি, যে প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে বাঁ দিকের বিষয়গুলোকে গুণ আকারে দেখালাম, বাঁ দিকের বিষয়গুলোকে গুণ করলাম, এইটা ছিল বাঁ দিকে এতটা লিখলাম, আর এইটা ছিল, এইটা বসালাম। তাহলে ডান দিকেরটাও আমরা কি করব, গুণ করব। ডান দিকে প্রথমে ছিল ডান দিকে 1575, আর পরে ডান দিকে ছিল দেখো 9/7, 9/7। ঠিক আছে, এবারে একটা জিনিস খেয়াল করো তো, এই দেখো দ্বিতীয় সংখ্যা আছে আর এই দেখো দ্বিতীয় সংখ্যা আছে, একটা উপরে আছে আর একটা নিচে আছে। উপরে নিচে আছে মানে ভাগের সম্পর্কে আছে, ভাগের সম্পর্কে থাকলে আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, আর এখানে দেখো 7 নিচে আছে, উপরে 1575 আছে, অবশ্যই কিন্তু কাটাকুটি যাবে।
দেখো 7 দিয়ে কাটাকুটি করো, 7 দুগুণে 14, তাই না? 14, 15 থেকে 14 চলে গেল, থাকলো পরে 1, একের পরে 7 মানে 17, তাহলে 7 দুগুণে 14 ফের পাচ্ছি, তাই তো? তাহলে 7 দুগুণে 14, 17 থেকে 14 চলে গেল, তার মানে থাকলো করে কত পরে থাকলো? 14, 15, 16, 17, 3 থাকলো, 3 আর পরে 5 মানে 35, তাহলে 5 7 35। দেখো এইভাবে কাটাকুটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 7 দিয়ে কেটে দিলাম। এবারে আমরা কি করছি দেখো, এখানে পড়ে আছে কি বাঁদিকে এই প্রথম সংখ্যা আছে, ওপরে একটা প্রথম সংখ্যা আছে, কারণ দ্বিতীয় সংখ্যা তো কেটে গেছে। তাহলে যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, আমরা সমাধানের নিয়ম অনুযায়ী কি করব না, বা অথবা ওর লিখতে পারি বাঁদিকে। তাহলে প্রথম সংখ্যার প্রথম সংখ্যা একই জিনিস দুবার গুণ মানে তার স্কয়ার বা বর্গ হয়। তাহলে প্রথম সংখ্যা তার স্কয়ার করে দিলাম, তার বর্গ একই সংখ্যা দুবার গুণ করছি মানে। ডান দিকে কি আছে, 9-এর সঙ্গে 225টা গুণ করে লিখতে পারি। দেখো গুণ করে লিখতে পারি, বা 225 এইভাবে রেখে 9কে এইভাবে গুণ আকারে রেখে দিলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? অতএব প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যা কেন গুণ আকারে রেখে দিলাম ভালো করে বোঝো। বাঁদিকে দেখো বর্গ চিহ্নটা তুলে দিয়েছি, বাঁদিকে বর্গ চিহ্নটা তুললাম কিভাবে, নিশ্চয়ই বর্গমূল করেছি তাই জন্য উঠেছে। বা সোজাসুজি তোমরা এটা মনে রাখবে, যদি সমান চিহ্নের একদিকে বর্গ চিহ্ন তুলে দিই তাহলে অপর দিকে বর্গমূল হয়, বুঝতে পেরেছো? তাহলে এদিকে বর্গ চিহ্ন তুলেছি, ডান দিকে বর্গমূল হয়ে যাবে, তাহলে বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে বর্গমূল কার বর্গমূল করব, 225 গুণ 9। কেন এই দুটো গুণ করেও লিখতে পারতাম, তাহলে একটা বড় সংখ্যা পেতাম, এই বড় সংখ্যাকে আমাদের আবার বর্গমূল করতে হতো, তাহলে ছোট ছোট সংখ্যাই থাক, আমাদের সুবিধা হবে বর্গমূল করতে, তাই না? তাহলে দেখো 225কে খুব সহজেই আমরা কিন্তু 15-15 ভাগ করতে, আমরা জানি কিন্তু 15-15 225, ঠিক আছে? এটা এইগুলো তোমাদের একটু মনে, এই যে মোটামুটি 20 পর্যন্ত, 1 1 1, 4 4 16, 9 9 81, 15-15 225, এই যে বিষয়গুলো, ঠিক আছে? এইগুলো মনে রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো 225 মানে 15 গুণ 15, এইভাবে লেখা যেতে পারে। যদি না পারো এইভাবে, তাহলে 225-এর আগে আলাদা করে বর্গমূল করে নেবে, ঠিক আছে? আশা করি করতে হবে না। এবারে গুণ 9কে আমরা খুব সহজেই জানি 3 3 9, তাই তো? তার মানে দুটো বর্গমূল চিহ্নের ভিতরে জোড়ায় জোড়ায় আছে, মানে একটা করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে 15 থেকে একটা 15 বাইরে বেরিয়ে আসলো, 3-এর থেকে একটা 3 বাইরে বেরিয়ে আসলো। তাহলে সংখ্যাটা কত হচ্ছে বলতো, প্রথম সংখ্যা 3 15 45 পাচ্ছি। দেখো প্রথম সংখ্যা পেয়েছি 45। খুব সহজেই এই প্রথম সংখ্যার মানটা যদি আমরা এই যে এখানে বসিয়ে দিই, এই যে সম্পর্কটা আছে না, প্রথম গুণ দ্বিতীয় সমান 1575, আমরা দ্বিতীয় সংখ্যাটাও পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা দেখো প্রথম আর দ্বিতীয়র গুণফল ছিল কত, 1575। তাহলে প্রথম সংখ্যার মানে এই জায়গায় যদি বসাই, দ্বিতীয় সংখ্যা মানে কি, এইটা গিয়ে নিচে চলে যাবে, মানে ভাগ করে দেবো এই সংখ্যাটা দিয়ে, এই সংখ্যাটাকে আমরা 45 দিয়ে ভাগ করে দেবো। আমি সরাসরি করছি এটা। তাহলে 1575 ডিভাইডেড বাই কত, 45 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? দেখো ছোট ছোট করে কাটো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে 5 দিয়ে কাটো, যেহেতু শেষে 5 আছে, তাহলে 5 9 45, আর এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে বলো তো, 3 5 15, তারপরে হচ্ছে 5 1 5, 7 থেকে 5 চলে গেল, থাকলো 2, পরে 5 মানে 25, 5 5 25। এবারে সরাসরি 9 দিয়ে কেটে দাও, 4 9 36, তাহলে 3 9 27, তাই তো? তাহলে 3 9 27, 31 থেকে 27 চলে গেল, থাকলো কত, 28 29 30 31, 4 4 আর পরে 5 মানে 45, তাহলে 5 9 45, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা কত পাচ্ছি বলতো, 35। প্রথম সংখ্যা 45, দ্বিতীয় সংখ্যা 35। আমাদের জানতে চেয়েছিল কি, যে সংখ্যাগুলি কি হবে হিসাব করি। তাহলে আমরা লিখি অতএব নির্ণেয়, মানে যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটাই হচ্ছে নির্ণেয়। তাহলে নির্ণেয় সংখ্যা দুটি হবে কি কি না, 45 ও 35, ঠিক আছে? এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 12 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, বলছে দেখো 2 0 2, তারপর একটা স্টার চিহ্ন দেয়া, ঠিক আছে? এখানে সংখ্যাটা লেখা নেই, এর এই যে চিহ্নিত অংশটি
ওই জায়গাতে অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করি। দেখো এই জায়গাটাই কি, অর্থাৎ এই চিহ্নিত অংশটাতে কি সংখ্যা হলে তবে এই পুরো সংখ্যাটা পূর্ণবর্গ হবে। দেখো আমরা পূর্ণবর্গ মানে কি, যে সংখ্যার বর্গমূল করা যায় সেই সংখ্যাটাই পূর্ণবর্গ আমরা জানি, তাই তো? তাহলে আমরা কি করব, দেখো 12 নম্বর দাগের এই যে সংখ্যাটা দেয়া আছে না, এই চিহ্নিত অংশ সমেত কি করতে চাইবো, এক বর্গমূল করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 202 লিখলাম, তারপরে যেমন চিহ্নটি আছে সেইভাবে চিহ্ন একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার চেষ্টা করি। দেখো আমরা কি করি, বর্গমূল করার ক্ষেত্রে না ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিই। তাহলে দেখো ডান দিকে জোড়া নিলাম, এই একটা জোড়া পেলাম। ঠিক আছে, তাহলে প্রথম জোড়া পেলাম 20। তাহলে 20কে একই সংখ্যার গুণফলে নিয়ে কি করব, মেলানোর চেষ্টা করব। দেখো 1 1 কে 1 অনেক ছোট, 2 2 4 অনেক ছোট, 3 3 9 ছোট, 4 4 16, 5 5 25, 25 তো 20 থেকে বড় হয়ে গেল। তাহলে তার আগের সংখ্যা, 5-এর আগের সংখ্যা 4, তাহলে এখানেও 4 এখানেও 4, 4 4 কত, 4 4 16। ঠিক আছে, এবারে 20 থেকে 16 আমরা বিয়োগ করে দেবো। দেখো 6-এর কয় দাও 10, 0-কে 10 ধরবো, 4 দাও 10, 10 ধরেছি মানে হাতে 1 থাকছে, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, বাঁদিকে বসানোর দরকার নেই 0। ঠিক আছে, এবারে আমরা কি করি না, জোড়ায় জোড়ায় নামাই। দেখো জোড়া মানে কি, এখানে 2ও নেমে আসবে, আবার এই চিহ্নিত অংশটাও নেমে আসবে, তাই তো? তারপরে কি করি না, এখানে ভাগফলে যে সংখ্যাটা পেয়েছি তার ডবল বা দ্বিগুণ এই জায়গাটায় বসাই। তাহলে 4-এর ডবল কত বা দ্বিগুণ কত, 4 2 8, তাই তো? এইবারে দেখো এই 8-এর নামটা পড়ো, 8-এর এই যেহেতু 4 তো 8-এর থেকে ছোট, তার মানে 4-এর সঙ্গে আরেকটা সংখ্যা ধরে নাও 2, অর্থাৎ 42। তাহলে 8-এর নামটা পড়ো আর 42-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। দেখো 4-এ 8 1 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 48 তো 42-এর থেকে বড়। তাহলে তার আগের সংখ্যা নাও 5, 5 8 40, তাই তো? তাহলে এখানেও যদি আমি 5 বসাই, এখানেও আমাদের 5 বসাতে হবে, তাই না? এবারে 5 দিয়ে এই পুরো বিষয়টাকে গুণ করে এখানে লিখবো। দেখো 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 8 40 আর হাতের 2 যোগ করলে 42। দেখতে পাচ্ছ, যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এখানে শূন্য হবে। কখন শূন্য হবে, যখন এই দেখো এই স্টার চিহ্ন, দেখো এখানে 4 4 মিলে গেছে, 2 2 মিলে গেছে, এখানে 5 আছে। তাহলে এই জায়গাটায় যদি 5 থাকতো তার মানে মিলে যেত, তাই না? তাহলে শূন্য বসে যেত। তাহলে এই জায়গায় 5 মানে কি, এই জায়গায়ও 5, এই 5 এই যে এই চিহ্নিত অংশটা এখানে নেমেছে, বুঝতে পেরেছো? তাহলে এই চিহ্নিত অংশের জায়গাটায় কত বসলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে, দেখতে পাচ্ছি 5 বসলে, কারণ সেক্ষেত্রে বর্গমূল করা যাচ্ছে, বর্গমূল করা যাওয়া মানেই পূর্ণবর্গ হয়ে যাচ্ছে সংখ্যাটা, তাই না? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, যে চিহ্নিত অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে হিসাব করি। তাহলে আমরা লিখব, অতএব এই চিহ্নিত অঙ্কটি 5 হলে, দেখো 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এইভাবেই আমরা অঙ্কটির উত্তর লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো কোষে দেখি 18.3 সমস্ত অঙ্ক কিন্তু আমার করে দেওয়া হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই সময়ের পরিমাপে সমস্ত অঙ্ক করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।